আচ্ছা, তাহলে আমরা বেসিক্যালি ম্যাটেরিয়ালস কিরকম লাগে সেটা হিসেব করবো, কারণ আমরা যখন রেট কত, টোটাল কস্ট কত হবে জানার চেষ্টা করব, তখন হচ্ছে আমাদের কয়টা ইট লাগে, কারণ আমরা বাজারে যখন যাব আমাদের ইট কয়টা ইটের দাম জানবো, সিমেন্টের দাম জানবো, বালির দাম জানবো। তো আমাদের এই আইটেম গুলো বের করতে হবে যে কতটুকু ইট বালি সিমেন্ট লাগে। এটা যদি বের করতে পারি, আমরা বাজার থেকে দাম জেনে কস্ট বের করতে পারি। এটা হচ্ছে জি আমাদের কোর্সের ওভারঅল প্রজেক্ট, ওভারঅল কাজ। আমরা ছোটখাটো একদম ছোট একটা বা দুইটা রুমের এস্টিমেশন শিখবো। একটা বা দুইটা ছোট রুম করতে কত খরচ হয়। এর এর আগে আমাদের শিখতে হবে যে আমাদের ওয়াল করতে কিরকম খরচ হয়, প্লাস ওয়াল ফ্লোরে ব্রিক ফ্ল্যাট সোয়ালিং হচ্ছে রাস্তার মধ্যে ইট বিছায়, এটার জন্য কিরকম ইট মানে খরচ হয়, প্লাস হচ্ছে তোমার কাস্টিং, আরসিসি মানে তোমার সিমেন্ট বালি এবং এগ্রিগেট গুলো জয়েন করে যে করা হয়, মিক্স করা হয়, এটার জন্য কত খরচ হয় এগুলো শিখবো। তারপর ছাদে কিরকম রড লাগে, রডের মানে ডিজাইন দেওয়া থাকলে কতটুকু রড লাগবে, একটা বিম কলামে কতটুকু রড লাগবে, সিমেন্ট লাগবে, এগুলাই আলটিমেট হিসাব করে। এটাই এত কোর্স, সহজ মানে কোর্স। স্যার আমরা যদি স্যার এক একটা স্যার মানে আলাদা আলাদা, যেমন আমরা রোডের যদি কাজ মানে রোডের একটা জিনিস দেখি, দেয়ালের একটা দেখি, ছাদের একটা দেখি, তাহলে তো স্যার আমরা একটা হিসাব করে স্যার বাকিগুলো করতে পারবো। বাকিগুলো পারবো, হ্যাঁ। তো ডিটেলস আর আসলে এই 13টা ক্লাসের মধ্যে ডিটেলস এ যাওয়া সম্ভব না আসলে। তো জি স্যার আমি বুঝছি। ওই টপে যাব যেটা হচ্ছে তোমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন দরকার হবে ওইটা তখন পারবো। হ্যাঁ, এটা তো পড়াইছিলাম মনে হয় তোমাদের এস্টিমেশন কাকে বলে। সে একটু পড়াইছিলেন। নিড ফর এস্টিমেট, এটা হচ্ছে ইট হেল্প টু, এটা পড়ার নাই স্যার। কেন এস্টিমেটটা দরকার, তাহলে আমরা এগুলো অলরেডি আলোচনা করে ফেলছি, এগুলো তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, জি স্যার এই গত যে ক্লাসে মৌকুব বলছিলেন। বাংলাতে বলছিলেন স্যার। অ্যাপ্রক্সিমেট কস্ট কত জানতে হবে। তারপর হচ্ছে এস্টিমেট না থাকলে আমি কতটুকু ম্যাটেরিয়ালস কিনবো এটা তো জানা থাকবে না। এস্টিমেটে তো আমার লেখা থাকে যে ইট দরকার এতটা। হ্যাঁ, তো আমি এটা না থাকলে আমি একটা বিল্ডিং, কেউ আমাকে একটা ডিজাইন দিয়ে দিলে তো আমি ম্যাটেরিয়ালস কিনতে পারবো না। আগে বের করতে হবে কি পরিমাণ ইট বালি সিমেন্ট লাগে, এটাও কি এস্টিমেট থেকে পাবো। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কি টেন্ডার করতে দরকার হয়, তাই না? যেহেতু এই কাজটা কে কতটুকু করবে একজন, কারণ আমি নর্মাল কাউকে দেখে যদি বলে দিই যে এই ড্রয়িং একটা ডিজাইন করো, কতটুকু তুমি কত টাকায় করবা, সে তো তার তো হিসাব করতে হবে। তো সেই হিসাবটাও তো কি আসলে এস্টিমেট। এবং কতটুকু কাজ হয়ে গেছে, কাজ চলতেছে, যে তুমি এখন দেখলা যে সাইটে তোমার টোটাল 5 লক্ষ ইটের কাজ আছে, তুমি 2 লক্ষ কাজ ইট এসে ইউজ হয়ে গেছে, তাহলে বুঝতে পারতেছো যে ইটের 40% কাজ হয়ে গেছে। ওরকম কন্ট্রোল করা যায়। তারপর হচ্ছে প্রজেক্টের একটা ভালো কন্ট্রোল, বা প্রজেক্টটা করতে কতটুকু সময় লাগবে, বা শিডিউলিং, যে এস্টিমেট থাকলে এস্টিমেটে সরাসরি লেখা থাকে যে আমার কি কি কাজ আছে, তাই না? যেহেতু আমি রেট হিসাব করবো সকল কাজের নামে আসবে, তো এখান থেকে আমি বুঝতে পারবো যে কোন কাজটা কোন কোন কাজ আছে, তো আমাদের একটা ভালো ধারণা আসবে। তারপর একজন যদি ভালো এস্টিমেটর হতে চাই আমরা, আমাদের কি কি গুণ থাকতে হবে। একটা সবচেয়ে বড় কাজ হচ্ছে নলেজ অফ দা ডিটেলস অফ কনস্ট্রাকশন ওয়ার্ক। ফিল্ডে যে কাজগুলো হবে, হ্যাঁ, এই ফিল্ডের কাজগুলা আমাদের নলেজ থাকতে হবে, তাই না? ফিল্ডের কাজের নলেজ থাকতে হবে, কারণ ফিল্ডে অনেকগুলো আনসার্টেন আছে, বা একটা লেবার একদিনে কতটুকু কাজ করে এটা আমি ঘরে বসে বলতে পারবো না, তাই না? একটা 10 ফিট বাই 10 ফিট ওয়াল করবো, একটা লেবার কয়টা লেবার লাগবে, বা একটা লেবার কত ঘন্টা এটা করতে পারবে, এই কারণ লেবারটা একটা বড় অংশ, তাই এই বড় অংশটা আমি ইগনোর করতে পারবো না, যেটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন ওয়ার্ক থেকে আসবে। সিমিলারলি এক্সপিরিয়েন্স ইন কনস্ট্রাকশন ওয়ার্ক, যে তোমার কখনো রেনি সিজনে কাজ বন্ধ থাকবে, বা কখনো তোমার কারেন্ট থাকবে না, বা কখনো পানি থাকবে না, এগুলো সমস্যার জন্য হচ্ছে তোমার কাজে হ্যাম্পার হবে, এটার জন্য আলটিমেটলি তোমাকে কষ্টটা বেয়ার করতে হবে। এই অনেকগুলো থাকে, এই যেগুলো এক্সপিরিয়েন্স থেকে পাওয়া যায়। যে তোমার মনে করো ব্যাংকে কনস্ট্রাকশন তুমি করবা, তখন তোমার টাকাগুলো ব্যাংকে আছে, ব্যাংকে থেকে আনা নেওয়া করা যায়, টাকাটা আনা জমা দেওয়া তোলার জন্য লোক দরকার, অ্যাকাউন্ট দরকার, এগুলোরও মেইনটেনেন্স দরকার। আলটিমেটলি আরো কিছু অনেকগুলো আনসার্টেন কস্ট আছে যেগুলো আমাদের সবগুলো মাথায় রাখা দরকার। এক্সপিরিয়েন্স থেকে এটা আসবে। তারপর হচ্ছে তোমার কি কি ম্যাটেরিয়ালস, কোন কোন কাজের জন্য কি কি ম্যাটেরিয়ালস দরকার। যে আমি মনে করো একটা করতেছি রাস্তার পাশে, একটা করতেছি, সাপোর্ট করতেছি। মনে করো আমি আমার রাস্তা একটা চিকন রাস্তা আছে, আমি এটা একটু মোটা বানাবো। মোটা বানাতে গেলে দুই পাশে প্যালাসাইডিং করে, যে ওই যে তোমার বিটুমিনের প্যাকেট গুলো দিয়ে, তারপরে দুই পাশে বলি দিয়ে, কাঠের স্যার বলি দিয়ে। হ্যাঁ,
স্যার আপনার সাউন্ডটা অনেক কম, তো আরেকটু মানে মাইকটা কাছে নিয়ে বললে ভালো ছিল। মাইকটা একদম মুখের কাছে, বুঝছো? আচ্ছা স্যার, ঠিক আছে। যাই হোক, যে কি কি কাজ দরকার, এখন মনে করো আমি একটা ওই রাস্তার পাশে সাইড সাপোর্টিং বসাবো, তো আমাকে জানতে হবে যে এখানে আমার কি কি কাজ আছে, কি কি কাজ আছে। যে আমার কাঠের বলি লাগবে, তারপরে এগুলোর মাঝখানে আমার টিন দিতে হবে, তারপর হচ্ছে প্যারালালি আবার আমাকে বাঁশ দিতে হবে, অনেকগুলো কাজ থাকে, জিআই তার লাগবে, এগুলো লাগবে। এখন এস্টিমেট করার সময় যদি এই জিনিসগুলো আমার জানা না থাকে, একটা আইটেম বাদ করে গেলে আলটিমেটলি কি, যখন ফিল্ডে যাবো তখন তো সবই লাগবে, যা লাগবে সব। তো দেখা যাচ্ছে কি আমার এখানে পরে ঝামেলা হবে। ও যখন আমার কন্ট্রাক্টর বলে যে আপনি তো বলছেন যে এখানে জালির কাজ নাই, এই কাজ নাই, কিন্তু এখানে তো এগুলো আসতেছে, তখন দিন শেষে বলবে ইঞ্জিনিয়ারের পকেট থেকে টাকা দিতে, বুঝছো? একটা হচ্ছে যে আমরা যেটা ডিফাইন লোকালিটি, যে আমাদের কোন এলাকায় কিসের দাম। এই কুমিল্লা অঞ্চলে ইটের যে দাম, তোমার এটা মনে করো রংপুর অঞ্চলে ইটের দামের চেয়ে অবশ্যই বেশি হবে। হ্যাঁ, আর ব্রাহ্মণবাড়ি ইটের দাম আরেক রকম হবে। আবার মনে করো রাঙ্গামাটিতে বা পাহাড়ি অঞ্চলগুলোতে ইটের দাম আর অন্যরকম হবে। এক এক জায়গায় কি এক এক ধরনের প্রাইস হবে লোকালিটির উপর, তাই না? এখন যদি মনে করো তুমি যে বলো যে না আমি কুমিল্লার ইট নিবো না রংপুরের ইট নিবো, তাহলে হবে? মনে করো একটা ইটের ট্রাক আনতে পারে 3000 ইটে আনতে পারে, তুমি যদি বলো না আমি কুমিল্লায় 10 টাকা, রংপুরে 8 টাকা, আমি রংপুর থেকে আনবো, তাকে ফিজিবল? তা সম্ভব না, কারণ কি তখন ট্রান্সপোর্ট দেখা যায় একটা ট্রাক আসছে তোমার 40,000 টাকা লাগবে, তাহলে পার ইটে তো তোমার 3000 13 টাকা পরে পড়ে গেছে ট্রান্সপোর্ট। জি স্যার। এই জাজমেন্ট গুলো থাকতে হবে যে আমি যে এলাকায় কাজ করছি সবার আগে দেখতে হবে অন্য এলাকা থেকে আনবো না ওই এলাকায় কাজ করবো। যেমন রাঙ্গামাটিতে মাটির অভাব, হ্যাঁ, পাহাড়ি অঞ্চল, কিন্তু ওইখানে ইট ব্রিক ফিল্ড তৈরি করতে গভর্নমেন্ট দেয় না, কারণ ব্রিক ফিল্ড তৈরি করলে কি পাহাড় ভাঙবে, তো এটা দেখা যাচ্ছে সমতল থেকে যাইতে ওইখানে ইটের দাম আরো বেশি পড়ে, বুঝতে পারছো? তো ওইখানে 15-20 টাকা জি থেকে স্যার। ইট পাওয়া যায়। আর সেন্ট মার্টিন তো গেছো তোমরা যারা গেছো, ওখানে একটা ইটের দাম তোমার 100 টাকার মতো পড়ে, বুঝতে পারছো? কারণ এটা তোমার জাহাজ দিয়ে যাইতে হয়, জাহাজই কষ্টে, তো এই এখানে ব্যাপারগুলো ব্রিক আছে। ফিল্ড নাই স্যার। কি সেন্ট মার্টিন কি স্যার ব্রিক ফিল্ড আছে? ব্রিক ফিল্ড নাই, তাহলে তো তোমার টেকনাফ থেকে নিতে হয় না, ইট গুলা নিতে হয় না, কস্টিং করে দেবে বেশি। যাই হোক, তারপরে ডিফারেন্ট জবস এন্ড ডিফারেন্ট ওয়ার্কম্যান এখানে আছে। যে সব জায়গায় কোন কোন জায়গায় আছে ওই ওই এলাকার মানুষগুলা যেমন ছোটখাটো কাজের জন্য, যে কিছু কাজ আছে তোমার মাটি কাটা, এই সহজ সহজ কাজগুলোর জন্য তো যারা এইসব লেবার, তোমার প্রতিদিন মাটি কাটা লাগে না, তো তুমি কুমিল্লায় কাজ করলেও কি রংপুরে লেবার রাখতে পারবো না। দেখা যাচ্ছে রংপুর লেবার যদি রাখতে চাও পুরা 1 মাসের বেতন দিতে হবে, এরকম প্রতিদিন ডে ওয়াইজ না পাওয়া যেতে পারে তোমার প্রজেক্টে। তো তুমি আশেপাশের লোকাল এরিয়াতে যে লেবার আছে ওদের ইউজ করতে হবে। তো ওদের ক্যাপাসিটি দেখা যাচ্ছে ওইগুলো অলস 3 ঘন্টা কাজ করে 3 ঘন্টা ঘুমায়। হ্যাঁ, ওই জিনিসগুলো 3 আমাদের ঘন্টা কাজ জানানো থাকতে হবে, বুঝতে পারছো? তারপর হচ্ছে তোমার আর কোন মেথডে এস্টিমেশনটা করবা, কোন অ্যাপ্রোচে আগাবা, এটা। আর হচ্ছে তোমার একটু কেয়ারফুল হতে হবে, সবচেয়ে বড় কথা হচ্ছে কেয়ারফুল হতে হবে, হার্ড ওয়ার্ক হইতে হবে, হ্যাঁ, একুরেট হইতে হবে, এই জিনিসগুলো তোমার মধ্যে থাকতে হবে। যে নিজে কষ্ট করতে হবে, যে যত সময় দিবা ততই ভালো হবে, কারণ এটা জিনিসটা এরকম যে যতটুকু সময় দিবা ততটুকুই ভালো হবে, বুঝছো? জি স্যার। যত ডেপথে চিন্তা করতে পারবা, হ্যাঁ। এখন করতে এস্টিমেট করতে যদি এর কথা ওর কথা ভাবো তাহলে আর কি অনেক আইটেমে বাদ করে যাবে, বুঝছো? ওকে স্যার। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে এবিলিটি টু কালেক্ট ক্লাসিফাই এন্ড ইভালুয়েট দ্য ডাটা রিলেটেড টু এস্টিমেশন। কিছু অনেকগুলো ডাটা থাকবে, লোকাল এরিয়ার ডাটা কালেক্ট করতে হবে, যে আমার এই এলাকায় বালির দাম কত। হ্যাঁ, যেমন আমাদের একটা উদাহরণ বলি, যে তোমার আমরা যদি সিলেট থেকে বালি আনি 600 ফিটের একটা গাড়ির জন্য আমার ট্রান্সপোর্ট খরচা ট্রাক তেল ভাড়া দেওয়া হচ্ছে 4200 টাকা, আচ্ছা 42,000 টাকা। জি স্যার। 600 সিএফটি যদি বালি আনি, হ্যাঁ, আর 600 সিএফটি পাথরের কথা ধরো, 600 সিএফটি পাথর আনলে আমার একটা ট্রাকের ভাড়া দেওয়া হচ্ছে 42,000 টাকা। কিন্তু এই কাজটা যদি তোমার সিলেটে করা হইতো তাহলে তো আমার এই কষ্ট যাইতো না, তাই না? জি স্যার, গাড়ির কষ্ট আর যাইতো না স্যার। তো 600 না 1200 মানে পার ফুটে আমার সহজ কথা হচ্ছে 40 টাকার মতো খরচ। মানে কুমিল্লা যদি আমি সিলেট থেকে আনি 40 টাকা খরচ, তো এটা কুমিল্লা একরকম, আবার সিমিলারলি ব্রাউনবাড়ি আরো কম হবে, আবার ঢাকা কি আরো বেশি হবে। হ্যাঁ, তো এই ডাটা গুলা কালেক্ট করতে হবে যে ওই জায়গায় কিরকম। হ্যাঁ, আবার মনে করো আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে যদি রাস্তাটা না থাকতো তাহলে দেখা যেত মেইন রোডে
আমরা যদি রাস্তাটা মেরামত না করি, মেইন রোডে এক বড় ট্রাক ঢুকতে পারতো না, মেইন রোডে আনলোডিং করতে হতো। হ্যাঁ, সো তাহলে এখান থেকে নাকি শ্রমিকের আবার লাগতো স্যার। দেখা যাচ্ছে পার সিএফটিতে এখানে তোমার 9 টাকার মতো কষ্ট করতো এডিশনাল। হ্যাঁ, কারণ একটা ট্রাককে রোডের আনলোড ট্রাক কি করা আবার ঢুকে? নতুন করে আমরা এখনো চেষ্টা করতেছি। এখন পর্যন্ত 16 মানে চাকার যে গাড়িগুলো ঢুকে? না 16 চাকা তোমার 600 সিএফটি ঢুকানোর চেষ্টা করেছে, কিন্তু একটা ব্রিজ কালভার্ট ভেঙে গেছে। তো এই জিনিসগুলো যে এখন এটা যদি আমরা না করতে পারতেছি, তাহলে এখন যেটা হচ্ছে আমাদের মনে করো 600 সিএফটি ট্রাকটা সিলেট থেকে আসতেছে, আইসা হাইওয়েতে আমার আনলোড করতেছে। এটা আনলোড করা তো নরমাল, আনলোড করলো, তারপরে কিন্তু সে এই আনলোডটা করতে হচ্ছে আমার সাইডে, এটা করতেছে সে কি মেইন রোডের পাশে, ওইখান থেকে আবার আমাকে ট্রাকে তুলতে হচ্ছে। হ্যাঁ, এটা আমার এডিশনাল কস্ট। এই ট্রাকে তুলতে হচ্ছে, আবার একটা সাইডে নামাতে হচ্ছে, অর্থাৎ এডিশনাল একবার লোডিং এবং আনলোডিং করতে হচ্ছে, আবার ছোট একটা ট্রাক সবসময় রাখতে হচ্ছে। এই জায়গায় দেখা যাচ্ছে যে মানে এখানে জন্য আরো প্রতি এক গাড়ির জন্য 2 গাড়ি নিয়ে আমার 5,000 টাকা কস্ট পড়তেছে, পার ফুটে এখানে 9 টাকা পড়তেছে। বুঝতে পারছো? তো এই জিনিসগুলো যখন তোমাকে এস্টিমেট করতে দিলে তুমি বিল্ডিংটা কোথায় হবে আগে দেখতে হবে। বুঝতে পারছো? বাসা বসে এস্টিমেট করলে, আরাম করলে এস্টিমেট কখনো কি ভালো হবে, সাইডে যেতে হবে। এখন যে এই কাজটা করছে, কন্ট্রাক্টর নিচ্ছে, তারা যদি কাজ না আনে আর আগে সাইডে না আসতো, তাহলে তো বুঝতো না যে এখানে কাহিনী এরকম, তাই না? জি স্যার। আবার করে যাওয়া লাগতো। তো এই জিনিসগুলো, এগুলো তুমিও যখন একটা কোম্পানির এস্টিমেট করবা আসলে, তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে তোমার ওইখানে ট্রান্সপোর্টের কি অবস্থা, মেইন ট্রান্সপোর্ট যায় কিনা। রাস্তার পাশে গেলে পরে 40 টাকা করে খরচ পার ফুটে, আর গলির ভিতরে গেলে পরে 50 টাকা, মানে 10 টাকা বেশি করে। সিলেট থেকে আসতে লাগছে 40 টাকা। হ্যাঁ, আর আমার এখানে ওইখানে মনে করো কত কিলোমিটার, 240 বা 50 কিলোমিটার যদি যাই হোক, 40 টাকা, আর এখান থেকে এখানে আমার 10 টাকা। প্রতি ফুটে স্যার। হ্যাঁ, প্রতি ফুটে। মেইন এফেক্টটা হচ্ছে তোমার লোডিং আনলোডিং, লেবার তো লাগতেছে, তুলতে হচ্ছে, আবার লেবার নামাইতে হচ্ছে, এই জিনিসটা আমার বেশি পড়ে যাচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের, এগুলো আমি তোমাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, কারণ তোমরা যখন ফিল্ডে যাবে, এগুলা যখন যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারবে এই জিনিসগুলো, হ্যাঁ, এই আনসার্টেনিটি গুলা ততই কি যত ভালো দ্রুত করে উঠতে স্যার পারবে। তাহলে একটা কথা বলি স্যার, আমাদের মানে পার্মানেন্ট ক্যাম্পাসের রুটটা যদি এতই চিকন হয়, তাহলে স্যার আমাদের বাসগুলা স্যার মানে স্টুডেন্টরা কিভাবে যাওয়া আসা করবে যদি এগুলো ওটা হয়ে হয়? যাবে, রাউট হয়ে যাবে, এখন না, পরে হয়ে যাবে, এটা প্রজেক্ট আছে, এলজিডি প্রজেক্ট আছে। আর একটা হচ্ছে এবিলিটি টু ভিজুয়ালাইজ অল দ্য স্টেপস ডিউরিং প্রসেস অফ কনস্ট্রাকশন। এটা একটা বড় কথা যে আমার এবিলিটি থাকতে হবে যে আসলে কি কি প্রসেস আমি এস্টিমেট করলাম, কিন্তু এখানে আমার যে ইয়া মনে করে এক্সকাভেটর লাগবে, আমার মনে নেই, দেখা গেল যে এক্সকাভেটর না, আমি মাটি কাটা হিসেব করলাম, হ্যাঁ, এত ভলিউম এক্সকাভেটর রেখে দেখা যাচ্ছে যে জায়গায় মাটি কাটা ওইটা কোনো খালের নিচে, যেটা লেবার দিয়ে করতে অনেক সময় লাগবে, আমার প্রজেক্ট ওই সময়টা এলাও করতেছে না, তাহলে কি আমার এক্সকাভেটর লাগবে, এক্সকাভেটর লাগতে দেখা যাচ্ছে চিটাং থেকে এক্সকাভেটর আইনা নিয়ে নিতে আমার 2 লাখ টাকা যাবে, 5-7-10 দিন রাখতে, 10 দিনে 1.5 লাখ টাকা। এটা যদি আমার মনে না থাকে এক্সকাভেটর লাগবে, তাহলে এই 2.5 লাখ টাকা কে দিবে? এই লসটা কে দিবে? অবশ্যই ইঞ্জিনিয়ারের উপর চাপটা পড়বে। হ্যাঁ, so এই জিনিসগুলো আমাদের থাকতে হবে। অর্থাৎ সহজ কথা হচ্ছে অভিজ্ঞতা। এখানে যে কথাগুলো বলছি সবগুলোর কথা হচ্ছে অভিজ্ঞতা, আর হচ্ছে ভিজুয়ালাইজিং পাওয়ার, যে আমার যেটা চোখে নাই সেটাও চোখের সামনে নাই, সেটাও কি আমার চিন্তা ভাবনা করতে হবে। কল্পনা শক্তি, তাই না? কল্পনা রাজ্যে, মানে একদম ইট বালি সিমেন্টের মাঝখানে কল্পনা রাজ্যে ঢুকে যেতে হবে। তারপর যদি আমরা এসেনশিয়াল কোয়ালিটিস অফ এ গুড এস্টিমেটর, একজন ভালো এস্টিমেটর হতে গেলে আমার কি কি গুণ লাগবে, হ্যাঁ, এটা হচ্ছে যে থিওরিতে, এগুলো আসলে থিওরিতে শেষ হয় না। তারপরে যে ওই যে বললাম, নোট দ্য লোকেশন অফ দ্য প্রপোজ বিল্ডিং, কোথায় বিল্ডিং হবে সেটা অবশ্যই থাকবে। তারপরে সয়েলের কি কন্ডিশন, গেট অল ডাটা অ্যাভেলেবল রিগার্ডিং দ্য সয়েল। দেখ, সয়েলটা আমার কন্ডিশন লাগবে, কারণ আমার মনে করো সয়েলটা বড় ফ্যাক্ট। ওই যে মনে করো আমি রাস্তার পাশে জিনিসটা রাখলাম, এখন মাটির উপর রাখলে যদি মাটিটা তোমার ইয়ে হয়ে যায়, ডিস্টেন্সে কাদা হয়ে যায়, তাহলেও কি আমার ম্যাটেরিয়ালস লস হবে, হ্যাঁ। তারপরে যে তোমার ফাউন্ডেশনে ঝামেলা আছে, যে তুমি যদি এখন মনে করো ফুটিং ফাউন্ডেশন করতেছো, দেখলা যে পাহাড়ি মাটি, তাহলে কি হচ্ছে তোমার এক লেবার দেখা যাচ্ছে যে 3 দিনে একটা করতে পারতেছে না, যেটা নরম মাটিতে কি একদিনে করতে পারবে। সো মাটির ধারণা না থাকলে তোমার মাটি কাটাতে তোমার কি খরচ হবে সেটাও তুমি ধারণা করতে পারবে না। জি স্যার। মেক স্কেচ অফ দ্য সাইট শোয়িং অল ইম্পর্টেন্ট ডিটেইলস। সাইটে কি কি আছে, দেখা যাচ্ছে যে তুমি কনস্ট্রাকশন শুরু করছো, রাত্রের বেলা সব মালামাল চুরি হয়ে যাচ্ছে। কারণ কি, সাইটটা এমন একটা কন্ডিশনে যে আশেপাশে কোনো বাউন্ডারি নাই,
মানুষজন চুরি করার সুযোগ আছে, বা এরকম অবস্থা আছে, ছন্নবন্ন অবস্থা আছে, গার্ড দিয়ে মেনটেন করা সম্ভব না, গার্ড দিল 8-10টা গার্ড লাগতেছে। এই সাইটের একটা ভিজুয়ালাইজেশন তোমাদের আনতে হবে। obtain information connecting light, power and water। হ্যাঁ, এখানে আমার ইচ্ছে করলে, হ্যাঁ মানে আমার কারেন্টের কি অবস্থা, এখানে কি পল্লী বিদ্যুতের লাইন না অফ দ্য লাইন অফ দ্য রেট কি অবস্থা, এগুলো জানতে হবে। হ্যাঁ, বা আমার এখানে আশেপাশে আছে, যেহেতু তুমি কনস্ট্রাকশন করবা, হাই ভোল্টেজ জিনিস দরকার হবে, আশেপাশে তোমার হাই ভোল্টেজের পিলার আছে কিনা, ডাউন পাইপ আছে কিনা, সেটাও জানতে হবে। এবং সেটার জন্য দেখা যাচ্ছে যে তোমার আমরা বাসা বাড়িতে তার দিলে কি ওয়ে দিয়ে দেয়। হ্যাঁ, যখন তুমি কনস্ট্রাকশনে তার আনবা, সেগুলো হচ্ছে অনেক হাই ভোল্টেজের তারগুলো, দেখা যাচ্ছে তোমার 1 মিটার দামে হচ্ছে তোমার 5-7 টাকা। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, কোথা থেকে কারেন্ট আনবো, ওই কস্টিংটা কিরকম হবে। তারপর হচ্ছে যেটা বলতেছিলাম, ব্যাংকিং ফ্যাসিলিটিস। হ্যাঁ, তোমার এমন জায়গায় প্রজেক্ট যে ব্যাংক, কারণ এখানে কনস্ট্রাকশনে দেখো যে যদি আমাদের নরমালি মনে করো 100 কোটি টাকারও প্রজেক্ট হয়, তাহলে পার ডেতে তোমার 300 দিন হলে পার ডেতে 30 লাখ টাকা খরচ হবে। পার ডেতে নরমালি যে কোনো প্রজেক্ট পার ডে 30 লাখ টাকা তুমি পকেটে নিয়ে বসে থাকবে না স্যার। যে কোনো প্রজেক্ট, তাহলে তো এটা ব্যাংকে রাখতেই হবে সেফটির জন্য। সো ব্যাংকিং ফ্যাসিলিটিসটা কেমন আছে, আশেপাশে ব্যাংকটা কিরকম, কত দূরে ব্যাংক। এখন যেহেতু আমাদের পার্মানেন্ট ক্যাপাসিটি থেকে চিন্তা করো, ব্যাংক অনেক একটা ঝামেলার বিষয় এখান থেকে। জি আমার স্যার। একটা গাড়ি ছাড়া আমি ব্যাংকিং করতে পারবো না, কারণ রিক্সা দিয়ে তো আমি 50-60 লাখ টাকা নিয়ে এগুলো আসা যাওয়া রিস্ক। একটা গাড়ি নিয়ে যাতায়াত করতে হলে আবার সেই গাড়ির খরচ আছে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের যে কোনো, যখন তোমরা ফিল্ডে যাবে তখন এস্টিমেশন করে এগুলো মাথায় রাখবে। গুড কন্ডিশন অফ স্ট্রিটস লিডিং টু রেলওয়ে ইয়ার্স এন্ড ম্যাটেরিয়াল। দেখো এটা হচ্ছে আরেকটা কথা, যে ওই অনেক সময় দেখা যায় ওই রেলওয়ের বগিগুলো আছে না, মালগাড়ি, চিনো জি তো, স্যার। ওইগুলা অনেক হ্যাঁ সময় দেখা যাচ্ছে স্টেশনটা আশেপাশে থাকলে তুমি চিটাং থেকে ম্যাটেরিয়ালস আনবা, মালগাড়িতে দিয়ে দিলে সুবিধা আছে। এটা হচ্ছে বেশি লাখের ব্যাপার, ওইটা করতে পারলে অনেক সুবিধা। মানে ওইটাতে স্যার খরচ কম হয় নাকি স্যার? হ্যাঁ, খরচ কম হয়, খরচ তো কম হয়, মালগাড়িতে রেলে খরচ তাহলে কম স্যার হয়। আপনারা যদি স্যার সিলেট থেকে আমাদের কুমিল্লাতে নামাইতেন, এটা হইতো না স্যার? ওই ট্রেনে জি স্যার। না, আমাদের তো আবার এখানে তো আমাদের সাইড তো পাশে না, আবার তো আবার ট্রাকে লোডিং আনলোডিং করতে হবে বড়টা। ও স্যার বুঝছি স্যার। হ্যাঁ মানে রেল লাইনের পাশে যদি থাকে, স্টেশনের আশেপাশে যদি থাকে। ওকে আর স্যার। বাংলাদেশে এখন যে আমাদের দেশে কিন্তু পাথর বলতে কিন্তু সিলেটের পাথর না, আমাদের দেশে এখন বড় একটা অংশ আসে হচ্ছে তোমার এলসি পাথর বলে, মানে ওই যে ইম্পোর্ট করে আসে, বুঝছো। এগুলা ভেরিয়েন্ট হচ্ছে দুবাইয়ের পাথর বলে, কিছু হচ্ছে ভুটানের পাথর। এই দুইটা কান্ট্রির পাথরই আমরা মোটামুটি আনি। না, আমাদের সিলেটের পাথর কিন্তু সারা দেশের ওই এই কনস্ট্রাকশনের ডিমান্ড পূরণ করতে পারে না, বা প্লাস কোয়ালিটিও তো ভালো নাই। তো এগুলা চিটাং হয়ে আসে, অনেক পাথর কি চিটাং হয়ে আসে, যেগুলো হচ্ছে ইম্পোর্টেড। So investigation generally is the local work. It already discussed. আচ্ছা, সাইট কন্ডিশনস এফেক্টিং দা ওভারঅল কস্ট। এটা হচ্ছে ইচ টাইপ অফ, এক একটা কাজের জন্য কি এক এক ধরনের লেবার লাগে, তাই না? এখন তুমি মনে করো করতেছো বাদের কাজ করতেছো, আশেপাশে এলাকায় যেসব লেবার আছে এরা বাদের কাজ কোনদিন করে না, তো এদেরকে তুমি তো আর বুঝে সারাদিন বুঝে একটা অভিজ্ঞতা তো আর ওদেরকে দিতে পারবে না। একটা জিনিস কি জানো, সিভিল ইঞ্জিনিয়ারিং এ অভিজ্ঞতাটা অনেক বড় ব্যাপার। তো ওরা জি স্যার। অভিজ্ঞ লেবার থাকলে এটা যেভাবে কাজ করতে, একটা আনপুরা লেবার তো ওইভাবে কাজ করবে না, তার ইম্পর্টেন্সটা বুঝবে না। তো এক এক এই যে তোমার কাজের জন্য ওই ধরনের অভিজ্ঞ লোক দরকার আছে কিনা, আবার তুমি অভিজ্ঞ লোক দেখালে দেখা যাচ্ছে তোমার রেট বেশি পড়তেছে, তো তুমি কয়টা অভিজ্ঞ লোকের সাথে কয়টা অনভিজ্ঞ লোক খাটাবা, ওই এলাকায় আছে কিনা। হ্যাঁ, বা তোমার যে মেশিন দরকার, ইট ভাঙার মেশিন দরকার, এগুলো তো তুমি ঢাকা থেকে যদি কুমিল্লা এসে প্রজেক্ট করো, সাথে সাথে ঢাকা থেকে নিয়ে আসবে না। এই আশেপাশে ইট ভাঙার মেশিনের দাম কত, এই অনেকগুলো ফ্যাক্ট থাকে। এখন অলরেডি ডিসকাস হচ্ছে লেবার কোয়ালিটি, তারপর হচ্ছে ওয়েদার কন্ডিশন। এখন মনে করো যেসব এলাকায় সারা বছরে কি বৃষ্টি হয়, সবচেয়ে বেশি বৃষ্টি হয় কোথায় হয়, সিলেটে বিল্ডিং করতে গেলে বুঝতে হবে যে আমার লেবারের এক বছরের কাজের মধ্যে 3 মাস বসেই রাখতে হবে, 3 মাস বসেই খাওয়াইতে হবে। হ্যাঁ, আবার রাজশাহীতে করতে গেলে দেখা যাচ্ছে যে অনেক গরম, ওখানে কি তোমার এফিসিয়েন্সি কম, লেবাররা কুমিল্লাতে আবহাওয়াতে লেবাররা একদিনে যা কাজ করে রাজশাহীতে এটা করা সম্ভব না। ওই যে গ্রাউন্ড কন্ডিশন ভেরি চেঞ্জ উইথ মেথড অফ কনস্ট্রাকশন। হ্যাঁ, তুমি যদি
মাটি কিরকম, তুমি এটা কিভাবে কাটবা, একদম শক্ত মাটি হলে এটা আরো পানি দিয়ে নরম করে কাটতে হবে, এই জিনিসগুলো। আবার একদম নরম মাটি হলে আবার কি সমস্যা বলতো, নরম মাটি হলে কি মাটি তুমি গর্ত করবা, মাটিগুলো সাইড থেকে কি করে দেবে, তখন আবার কি দুই পাশে বাঁশ দিয়ে কাঠ দিয়ে একটা বাক্স বানাতে হবে মাটি কাটতে গেলে। তো ওইখানে এটা তো অনেক বড় কস্ট, এই কস্ট গুলো লাগবে কিনা সেগুলো সাইট কন্ডিশনে নির্ভর করে। আবার যদি তো আমাদের আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস আমাদের কি স্যার? ক্যাম্পাসের কথা চিন্তাই করো না, ওখানে যখন আমি কাজ করতে গেছি এখন আমাদের রাত্রিবেলা পুরো অন্ধকার, হ্যাঁ, লাইটিং ছাড়া কোনো উপায় নেই, চারদিকে লাইটিং না করলে এখানে এটা চুরি কন্ট্রোল করে সম্ভব। বাট এটা যদি শহরের মাঝখানে বা একটা আহ, মানে খুব ঘনবসতি এলাকায় হইতো তাহলে কি দেখা যাচ্ছে চারপাশে অটোমেটিকই লাইট পেত, তাই না? জি স্যার। এইবারে ওইবারে লাইট থাকতো, আমার লাইট লাগতো, এই জিনিসগুলা ইয়ে করতে হবে। হচ্ছে ম্যাটেরিয়ালস এর কোয়ালিটি কেমন আছে, আশেপাশে যে ব্রিকফিল থাকলে হবে না, ভালো ব্রিকফিল যেটা এটার কোয়ালিটি কেমন। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে না, একটা জিনিস কি জানো, মনে করো ইটের রেট এত, মনে করো একটা তোমাদের জানা জন্য যে এই ব্রিকফিল বলতেছে, তোমার বাড়ির পাশে একটা ব্রিকফিল আছে, সে বলতেছে আমার ইটের রেট মনে করো 9 টাকা, সেই ইটের রেট 9 টাকা, সে কি করবে তো তোমার বাড়ি মনে করো হাফ কিলো দূরে, তোমার কাছে বিক্রি করবে 9 টাকা, আবার 10 কিলো 20 কিলো দূরে যে তার কাছে বিক্রি করবে 9 টাকা, হ্যাঁ। অথচ তোমার কাছে তার ট্রান্সপোর্ট খরচ মনে করো 1 টাকা, ওর কাছে ট্রান্সপোর্ট খরচ 3 টাকা পড়তেছে বাড়িতে, হ্যাঁ। তারপরেও কিন্তু সে তোমার তো যে রেট রাখবে, ও যার কাছে ট্রান্সপোর্ট খরচ 3 টাকা পড়তেছে তার কাছে ওই একই রেট রাখবে, হ্যাঁ। এটা হচ্ছে একটা সাইডের নিয়ম, নাহলে কি করবে মানুষ, বাড়ির পাশে যে ব্রিকফিল্ড আছে ওটার থেকে সবাই কিনবে, যে আমার বাড়ির পাশে আছে কমে দিবে, বুঝতে পারছো? একটা মানুষ তার ফুল মার্কেটে একই প্রাইস রাখে। যেমন কোকা কোলার কথা চিন্তা করো, কোকা কোলা কুমিল্লা যে ইয়াটা আছে, এরা মনে করো আমাদের কোকা কোলার একটা 15 টাকার বোতলে মনে করো উৎপাদন খরচ হচ্ছে, বোতলের দাম 1 টাকা, মুখের দাম 1 টাকা 2 টাকা, আর কোকা কোলার দাম মনে করো 2 টাকা 4 টাকা, সে কুমিল্লায় বিক্রি করছে 15 টাকা, কিন্তু সেখানে তার উৎপাদন খরচ কত 4 টাকা, সে কিন্তু 6 টাকা 7 টাকা বিক্রি করলেও কিন্তু তার পুষে যায় আমাদের কুমিল্লার সাথে, হ্যাঁ। সে 6-7 টাকায় কেন বিক্রি করবে না, কারণ তাকে রংপুর মনে করো তাকে ইয়াতে বিক্রি, পঞ্চগড় গাইবান্ধা এগুলো তো বিক্রি করতে হচ্ছে, হ্যাঁ, বা তোমার সেন্ট মার্টিনেও কিন্তু তাকে বিক্রি করতে হচ্ছে। তো ওইখানে বিক্রি করতে গেলে বা পঞ্চগড় গাইবান্ধা বিক্রি করতে গেলে সে পার বলে তার নিতে খরচ করে 20 টাকা, বুঝছো? ওইখানে তার জি কোকা কোলা স্যার। ট্রান্সপোর্ট করতে খরচ হচ্ছে 20 টাকা, কিন্তু সে ওইখানে দরকার হলে 5 টাকা লস দিয়ে বিক্রি করবে, হ্যাঁ। তো ওইখানে নিতে খরচ হচ্ছে 20 টাকা, উৎপাদন হচ্ছে 4 টাকা 24 টাকা, সে বিক্রি করবে কত 15 টাকা, হ্যাঁ। আর কুমিল্লায় তার উৎপাদন খরচ চাই, তাও বিক্রি করে 15। এখন বলো যে সে তার তো ওই এলাকায় বিক্রি না করলেই পারে, তাই না, যে শুধু কুমিল্লায় বিজনেস করলে পারে। আবার সে যদি এখন শুধু কুমিল্লায় বিজনেস করে, হ্যাঁ, তাহলে কুমিল্লার মানুষটা যখন পঞ্চগড় যাবে তখন বলবে কুয়া বলে একটা জাতীয় ব্র্যান্ডই না, সব জায়গায় পাওয়া যায়, বুঝছো? তখন তার ব্র্যান্ড ভ্যালু হয়ে যাবে, আস্তে আস্তে মানুষ কোকা কোলার প্রতি কি মুখটা সরাই ফেলবে, বুঝছো? তো দেখা যাচ্ছে কি সে ওইখানে পঞ্চগড়ে সে লস দিয়ে হলো কি বিক্রি করবে, কারণ তার টার্গেট আছে যে সে আলটিমেটলি তাকে পুষাইতে হবে, বিজনেস করতে হবে, বুঝছো? আল্লাহ। দেখ, অনেক কঠিন দুনিয়াটা, তাই না? জি স্যার। এগুলো আসলে সাইড থেকে অনেক কষ্ট করে শিখতে হয়। আমি তোমাদের বলছি যে আমি বিসি স্যার বলছে যে তোমাদের সাথে এক্সপেরিয়েন্স শেয়ার করতে হবে, এই জন্য এক্সট্রা কথা বলতেছি, বুঝছো? স্যার আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস কি স্যার সেমি বেসমেন্ট নাকি? না না, আমাদের নরমাল বেসমেন্ট, আচ্ছা। গ্রাউন্ড ফ্লোর দেয়। ওই যেটা access to the site must be reasonable, if access is poor temporary routes may be constructed যেমন আমরা অলরেডি করতেছি একটা ডাইভারশন, একটা কালভার্টের ডাইভারশন করে দিচ্ছি, যেহেতু গভর্নমেন্টের কালভার্ট, এটাকে আমরা ভাঙিয়ে করলেও সময় সাপেক্ষ প্লাস ওদের অনুমতির ব্যাপার, আপনার সাথে আর লোকাল মানুষ থেকে তার জায়গাটা ভাড়া নিয়ে 2 বছরের জন্য একটা জায়গা ভাড়া নিয়ে তোমার জায়গায় একটা ব্রিজ করে দেবে, ইয়া ডাইভারশন। আচ্ছা, আমি একদিনে বেশি থিওরি পড়াবো না, যেহেতু রমজান মাস লম্বা ক্লাস নেওয়া সম্ভব না, আমি একটু এগুলো আবার আরেকদিন থিওরিতে আসবো, হ্যাঁ। আচ্ছা, আমরা একটু ইয়াতে আসি। এগুলা কি স্যার ব্রিক্সের হুম, হিসাব?
একটা, হ্যাঁ শোনো, একটা ব্রিকের ডাইমেনশন কত বলো তো? জি একটা স্যার, ইটের, বাংলাদেশে যে ইট থাকে, ইট আছে, এগুলোর ডাইমেনশন কত? দৈর্ঘ্য, বস্তু, উচ্চতা কত? 9.5 ইন্টু 4.5 ইন্টু 3 ইঞ্চ। ইন্টু 3। স্যার লাস্টে 3 থেকে পড়ছিলাম, হ্যাঁ 3 না, লাস্টে হচ্ছে 3 2.75। 3 লাস্টে হচ্ছে 2.75। হ্যাঁ স্যার অ্যাকচুয়ালি স্যার বিগ ফিল্ড গুলোতে স্যার পারফেক্ট সাইজ দেয় না, 8 ওটা ইঞ্চি অন্য দেয়। হিসাব। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাদের হ্যাঁ ওটাও পাওয়া যায় না, ওটা আমাদের স্টেশন সব মনে রাখতে হবে যে ধরলেই তো পাওয়া যায় না, সাইটে তো পাওয়া যায় না। হ্যাঁ, তারপর আমাদের হচ্ছে 9.5 ইন্টু 4.5 ইন্টু 2.75। হয়েছে তোমাদেরটা একটু ইয়ে হয়েছে, একটা ইয়াতে পেইন্ট করে। আজকে এতটুকু থাক। না, এই তাহলে আমার 20 ক্লাসে ক্লাস ছিল, শেষ তো করতে হবে তাই না? জি স্যার। তোমরা তো শুনতেছো, আমি তো কথা বলতেছি, আমার তো কষ্ট হচ্ছে, হবে না? সিলেবাস তো শেষ করতে হবে, গত ক্লাস শেষ হয়েছে না? 20টা ক্লাস করবা 10 ক্লাসের জায়গায়, 14 ক্লাসের জায়গায়, এটা তো ফিজিবল না। একটু কষ্ট করো, কি করো, সব সাবজেক্ট সেম, সব সাবজেক্ট সেম পেন দিই না। অনেক বড়, এগুলো যদি না পারো পরবর্তীতে, মানে এখন যদি না বুঝো পরবর্তীতে চুপচাপ থাকতে হবে, সাইডে যখন যাবে একজন বলবে, যখন আত্মীয় স্বজনে আমার এই একটা ওয়াল করার পর 8 লাগবে, হ্যাঁ বুঝছো? শোনা যায় না। কি কয়েকদিন পরে যখন আত্মীয় স্বজনরা বলবে যে এখানটা বাউন্ডারি ওয়াল করার পর 8 লাগবে, বলতো যে না পারো চুপচাপ করে চুরের মতো হয়ে যেত, তাই না? তো জি স্যার। একটা এটা ডাইমেনশন তোমরা অলরেডি জানো, এটা দেখো ঠিক হাইটটা হচ্ছে 2.7। এটা হচ্ছে একটা ইটের ডাইমেনশন। তো আমরা যদি মনে করো একটা জায়গা নেই, যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমার ব্রিক ফ্ল্যাট সয়েলিং বলে, যে একটা জায়গায় শুধু ইট বিছানো হয়, ওই যে নিচতলার যখন তোমরা মেঝে করে, হ্যাঁ নিচতলার যখন মেঝে করে তখন সলিং সলিং সোলিং, ব্রিক ফ্ল্যাট সয়েলিং বলে। হ্যাঁ সলিং এর ব্রিকটাকে কথা বলছি। সোলিং এ করে। সোলিংটা কিভাবে করে, সবগুলা ইট গুলা এমনি বিছিয়ে দেয়, তাই না? এমনি ইট গুলা বিছিয়ে দেয়, তাই না? ইট গুলা বিছিয়ে মাঝখানে কি বালি দিয়ে দেয়, দেখছো তো? সোলিং মানে সহজ করছে ইট বিছানো। সলিং স্যার অনেক ভাবে। সোলিং তো অনেক জায়গায় দেখতে পাবো। তো এরকম সোলিং করতে আমাদের মনে করো 100 এসএফটি জায়গা আছে, অর্থাৎ 10 ফিট বাই 10 ফিট একটা জায়গা আছে, ওই জায়গাটা আমি ব্রিক ফ্ল্যাট সোলিং করবো। এখানে আমার কি পরিমাণ ম্যাটেরিয়ালস লাগবে বলো? আমার মনে করো এরিয়াটা হচ্ছে 10 ফিট বাই 10 ফিট, এটা হচ্ছে 10 ফিট, দৈর্ঘ্য 10 ফিট, প্রস্থ 10 ফিট। এই এরিয়াটা আমি ব্রিক ফ্ল্যাট সোলিং করবো, তাহলে আমার কতটুকু, কয়টা ব্রিক লাগবে বলো? সহজ কথা হচ্ছে ইট গুলাকে এমন ভাবে বিছাই দিব যাতে এই জায়গায় কি ইট থাকে। হ্যাঁ মনে করি যে গাড়ি ঘোড়া যাবে, বা আমি এখানে গরু টরু পালমু, তো এখানে আমাকে গরুর ফ্লোরটা বানানো কি একটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ, তাই না? তো এখানে আমি কি ইট গুলো যে বিছাবো, এই কয়টা ইট লাগবে 100 এসএফটি, 10 ফিট বাই 10 ফিট মানে কি 100 বর্গ ফুট না? জি স্যার। কয়টা ইট লাগবে বলো? আমরা জানি এই যে ইটটা থাকবে, ইট গুলার আমাদের এখানে এটা হবে 4.5 ইঞ্চি, এটা হবে 9.5 ইঞ্চি, তাই না? 9.5 ইঞ্চি থেকে স্কোয়ার করে ফিটে নিয়ে ভাগ দিয়ে দেব। ঠিক আছে, এই দুটো বুঝে গেছে, তুমি অনেক ভালো বুঝছো। এই দুটো নিয়ে আমাদের কাজ করতে হবে। টাইলসও স্যার এভাবে সব করা। দেখ এত ফাস্ট আমার যাওয়া না, তাহলে আমার যে এরিয়া কাভার, হ্যাঁ একটা এরিয়া কাভার
বাই 1 ব্রিক। হ্যাঁ, একটা ব্রিক কি পরিমাণ? 1 ব্রিক। তাহলে এরিয়া কভারড বাই 1 ব্রিক হচ্ছে কত তোমার? 4.5 into 9.5 এখানে একটা গ্যাপ আছে, কারণ একটু লিখে নেবো 4.5 আর 9.5। হ্যাঁ, কিন্তু স্যার দুইটা ইঞ্চিতে ঠিক আছে বাবা দিয়া 4.5 এর না, কিন্তু এই যে দুইটা ইট কি কখনো একদম গায়ের সাথে বসানো যাবে? না স্যার, তাহলে ইয়া দেখা মাঝখানে যাচ্ছে ওই যে একটু ডালা দিতে হবে না? না ঢালাই না, বালি দিতে হবে। বালি, হ্যাঁ। হ্যাঁ, বালি দিতে হবে। তো এখানে একটা দেখা যাচ্ছে যে আমার আসলে একটা ইটে আবার এই বরাবর তো কি পাশাপাশিও কি আমার 4.5 এর বরাবর কি গায়ের সাথে গা লাগানো যায় না? লম্বা লম্বি কি গায়ের সাথে গা লাগাইতে লাগানো পারবো যায় না, না, যেহেতু জি স্যার। তাহলে আমি কি করতে হবে? একটা গ্যাপ দিতে হবে। তো দেখা যাচ্ছে একটা ইট সাধারণত 10 ইঞ্চি, মানে 9.5 না দিয়ে কত 10, 10 ইঞ্চি বাই 3 ইঞ্চি এরিয়া কভার করে, বুঝছো? তাহলে জি এরিয়া স্যার। কভার বাই ইচ ইচ ব্রিক কি 10 ইঞ্চি, 10 ইঞ্চি বাই 30 ইঞ্চি, তাই না? এরিয়া 10 বাই 3 ইঞ্চি, তাহলে একটা ইট কতটুকু এরিয়া কভার করে? 30 স্কয়ার ইঞ্চি। স্যার 10 ইঞ্চি তো বুঝলাম, হ্যাঁ, যেটা 9 ইঞ্চি ছিল এটা 10 ইঞ্চি, কিন্তু আচ্ছা স্যার 3 আমার আছে, 3 আছে, 5 5 হবে স্যার, 5, হ্যাঁ 3 বা 4.5টা কত হবে? 5 হবে। তাহলে 5 একটা হবে। ইট কত কভার করে? 50 ইঞ্চি স্কয়ার। একটা ইট কভার করা হচ্ছে 50 ইঞ্চি স্কয়ার। আমার এই 50 স্কয়ারে আমি কি ফুট এসএফটি তে নিতে পারবো না? জি স্যার। কত দিয়ে কি করতে হবে এটা? ফিটে নিতে হবে। কত দিয়ে ভাগ দিতে হবে? 12 স্কয়ার দিয়ে ভাগ দিতে 12 হবে। স্কয়ার, হ্যাঁ 12 স্কয়ার। তাহলে এত এসএফটি একটা ইট কভার করে, এসএফটি পার ব্রিক। তাহলে আমার টার্গেট কত? টার্গেট এরিয়া কত? 100 এসএফটি না? 100 এসএফটি। So for 100 SFT bricks required কত হবে? 100 বাই এটা, তাই না? ঐকিক নিয়ম পারো না? ঐকিক জি নিয়মের স্যার। মতো এটা তোমাদের একটু ইয়ে করতেছি না, 100 বাই এই সংখ্যাটা, হ্যাঁ? 288। 100 এসএফটি এর জন্য ইট লাগবে কয়টা? 288। 288। এটাকে নরমালি, কারণ সবগুলা ইট যখন আনবা প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখা যায় কি ব্রিক ফিল্ডে, যদিও মনে করো তারা সৎ ছিল, ব্রিকের যে মোলটা ছিল সেটা কি তোমার 9.5 বাই 4.5 ছিল, কিন্তু দেখা যায় কি তোমার এই 9.5 বাই 4.5 কি একটা ব্রিক, যেহেতু ব্রিক আলটিমেটলি কি পানিতে লিকুইডটা শুকিয়ে জি ব্রিক হয়, স্যার, ঠিক তো থাকে না, একটা হ্যাঁ। বেশি ছোট হয়ে যায়, একটা একটু কম ছোট হয়। এটা একটা সাইজের সমস্যা, কিন্তু বড় তো আর কেউ হয় না। না স্যার। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার হ্যাঁ আবার কিছু নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমার সব ভাঙা, যেহেতু এরিয়াতে সব জায়গায় কোনা গাড়িতে বসাতে গেলে দেখা যাচ্ছে কি কয়েকটা ভাঙে ভুঙে। এই জন্য যদি আমরা 5% ইনক্রিজ করে দিই, হ্যাঁ, তো স্যার এটাকে আমরা ওয়েস্টেজ থাকে তাই না? ওয়াস্টেজ থাকে, হ্যাঁ ওয়াস্টেজ থাকলে দেখা যাচ্ছে 302টা, হ্যাঁ 5% যদি ইনক্রিজ করি দেখা যায় 302টা। বাট বাংলাদেশে যে আমরা আর কাজ করি, হ্যাঁ স্যার 5% কি নির্দিষ্ট মানে? হ্যাঁ নির্দিষ্ট বলতে আচ্ছা। প্রত্যেকটা ডিজাইনে না না, 5% এক এক জায়গায় এক রকম। ইট আবার যদি কংক্রিট 5% নষ্ট করো তাহলে তোমার চাকরি থাকবে না, হ্যাঁ। কংক্রিটের যে দাম, এই অবস্থায় যদি 5% বাড়ানো, সিমেন্ট যদি 5% নষ্ট বলো তাহলে তার হবে না, তাই না? যেটা জি নষ্ট হয় এটা ইট যেমন 5% নষ্ট হয়। তো আমরা পাইলাম কয়টা? 302টা, কিন্তু 302.4 এটা আমরা বলতে পারবো না, কারণ বাংলাদেশে আমরা যেহেতু এক্সিস্টিং স্ট্যান্ডার্ড হচ্ছে পিডব্লিউডি, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, হ্যাঁ, যে সংস্থাটা বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের কনস্ট্রাকশন করে। সহজ কথা হচ্ছে আমাদের সরকারি স্কুল, কলেজ, হাসপাতাল, হ্যাঁ, এগুলা যেগুলো করে বিল্ডিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে পিডব্লিউডি। ওরা বলে দিচ্ছে আমাদের 300টা দিব, ওরা 300টা দিচ্ছে, তো আমরা আজকে থেকে কয়টা লাগবে? 300টা লাগবে, 300টা। কিন্তু ওরাই স্যার আমাদের এসএফটি কন্ট্রোলিং। যে কি বুঝায় স্যার? স্কয়ার ফিট, স্কয়ার ফিট। স্কয়ার ফিট মানে স্কয়ার বর্গ ফুট ফিট। বা ওকে, ইঞ্চি। স্কয়ার ফিট ফিট ঠিক স্কয়ার, আছে স্যার। এসএফটি যে কথা, তোমার ফিট স্কয়ার ইঞ্চি স্কয়ার, যে ফিট স্কয়ার একই কথা, ফিট লেখা বর্গ লেখা একই কথা। ও স্যার বুঝছি স্যার। স্কয়ার ফিট আর একটা হচ্ছে আগে এস বলছি আর একটা হচ্ছে পরে স্কয়ার। আচ্ছা অ্যাসিড তো টাইপের যে আমাদের যারা সিট। গার্ডিয়ান আমাদের এস্টিমেশনের জন্য, ওরা হচ্ছে পিডব্লিউডি, ওরা বলে দিছে 300টা, সো আমরা যাই বলি কয়টা বলবো? 300। 300টা। ওকে, আচ্ছা রাইট লাগবে। মনে থাকবে? জি জি স্যার বুঝছি স্যার। তাহলে আমাদের স্যার হ্যাঁ বলো। তাহলে 302.4 এটা স্যার 5% যেতে বলছিলেন, তাহলে কি যেতে বললেন স্যার, এটা আমি বুঝি না স্যার। 288 তো 5% বাড়াইলাম, 302 পিকচার। ঠিক আছে
288 রে যদি 1.05 দিয়ে গুণ দেই তাহলে আসে কত 302.4 5% কেন One- বলছি? হ্যাঁ বলো। স্যার 5% কেন 1.5 বলছি? হ্যাঁ আমি প্রশ্ন শেষ করব। স্যার 1.5 টা কে কই থেকে আসছে স্যার এটা কিভাবে আসছে? 5% একটা নাইম জিনিস ভাই, যে তোমার কাছে একটা 100 টাকা student আছে, হ্যাঁ শোনো, জি স্যার তোমার কাছে 100 টাকা আছে, তোমার আমি বললাম যে জি তোমার স্যার। টাকাটা আমি 5% বাড়াই দেব, তাহলে কত টাকা দিতে এসেছি তোমাকে বলো তো? আমি বললাম যে তুমি যদি আমাকে 100 টাকা আমাকে 100 টাকা ধার দাও, আমি আগামীকাল তোমাকে 5% বাড়াই দেব, তাহলে আগামীকাল তোমাকে কত টাকা দিব? 105 টাকা। 105 টাকা স্যার। তাহলে কত দিয়ে গুণ দিছি? 100 কে 1.05 দিয়ে গুণ দিছি। ও 5% স্যার মানে কত? বুঝছি স্যার। 1.05। হ্যাঁ, তো এখানে আমার 288 রে 1.05 দিয়ে গুণ দিছি, তাহলে 302 আছে, তাহলে 5% ও বাড়াই স্যার দিছি। বুঝছি স্যার। ওকে, তাহলে আমাদের এই অংশটা, হ্যাঁ, তোমাদের কোনো ওয়ে নাই আর কোনো কথা বলা যে আমাদের তাহলে মুখস্থ রাখতে হবে যে 161 তে 300 টা পুনরূপটা কি? কি NOS নাম্বার, Nice. নাম্বার Nice. কতটা আর কি সংখ্যা, সংখ্যা। বাংলা টি লেখো না, টি 300 টি, জি ইংলিশে এনওএস। ওকে, তাহলে আমরা ওয়ালে চলে আসি। স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? ওয়ালের ক্ষেত্রে 5 ইঞ্চি ওয়াল বলতে কিন্তু আবার ঝামেলা আছে, আমরা এখন 5 ইঞ্চি ওয়াল নেব। মানে 5 বাউন্ডারি ইঞ্চি, ওয়ালটা। হ্যাঁ 5 ইঞ্চি ওয়াল, হ্যাঁ 5 ইঞ্চি ওয়াল বলতে মানে কি ওয়ালের থিকনেস 5 ইঞ্চি। পার্টিশন ওয়াল সব That is 5 ইঞ্চি বাউন্ডারি ওয়াল হয় বাউন্ডারি ওয়াল বা ঘরের ওয়ালে চিন্তা করো না, তো বাউন্ডারি তো তাই না? 5 জি ইঞ্চি স্যার আমাদের যেকোনো বাসা বাড়ির যে ওয়াল গুলো 5 ইঞ্চি থিক ওয়াল, হ্যাঁ 5 ইঞ্চি থিক ওয়ালের আমি 100 ফুট ওয়াল বানাবো, হ্যাঁ 100 ফুট বানাতে বলতে আমার আগের মতোই একই কথা। মানে স্যার 10 লম্বাতে 100 ফুট নাকি? ও বর্গ বুঝছি স্যার, ফুট বুঝছি বর্গ ফুট। হইতে পারে 20 ফিট বাই 5 ফিট হইতে পারে। স্যার বুঝছি স্যার, বুঝছি জাস্ট স্যার। আমি এখন তো আমার তো কিছু ভ্যালু মুখস্থ করতে হবে, আমি তো প্রতিবার তোমাদের এই হিসাব করতে গেলে বারবার এই হিসাব করতে পারবো না, তাই না? তো আমাদের যেমন 161 জন্য 300 টা, তাহলে 50 জন্য কয়টা? 150 টা। আমরা ওই নিয়মে সবগুলো পাবো, তাই না? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমার কয়টা ব্রিক লাগবে বলো তো? স্যার এখানে তো আমরা বালু দিব না স্যার স্যার, এখানে এটাতে তো আছে স্যার দিব স্যার, এখানে তো mortar মর্টার দিব। দেব, একই তো কথা। হ্যাঁ এই তাহলে ক্ষেত্রে স্যার আমার ওটাতে একটা ওই ইট, তাহলে ওইটার হিসাব হবে স্যার। কত হবে তাহলে? স্যার আমরা 100 তে স্যার তিন। আমরা লাগবে স্যার 50, হ্যাঁ 50, তাহলে স্যার সেমই তো আসবে স্যার। সেম আসবে না, কারণ 5 ইঞ্চি যখন ওয়াল, হ্যাঁ তখন তোমার সাইডে যে ডাইমেনশনটা দেখা যাবে সেটা হচ্ছে কত? সাইডের 9.5 ডাইমেনশন হচ্ছে 9.5 9.5 বাই ইন্টু 3 সাড়ে 2.75 2.7 এটা দেখা যাবে। 7.5 আর 5টা তো থাকবে ভিতরের দিকে, 5টা তো তোমার এরিয়া কভার করতেছে। 5টা থাকবে কি পাশে 4.5, যেটা এটা তো ভিতরের দিকে থাকবে, তাই না? বুঝো নাই? আমি তো এরিয়া চিন্তা করতেছি, ডেপথের দিকে কি আছে সেটা দিয়ে তো আমার কোনো কাজ আসতেছে না। দেখো দেখো বুঝছো? তাহলে আমার ফ্রন্টের দিকে থাকতেছে হচ্ছে 9.5 ইন্টু 2.75। এই 9.5 আর 2.75 আসলে যখন মোটা টোটাতে 9.5 থাকে না, তখন হয় যে 10 আর 3, আচ্ছা 3 10 আর 3, হ্যাঁ মোটর সহ ওয়াল বানাবো তো আমি মোটর সহ, মোটর ছাড়া তো ওয়াল করতে 10 আর 3। স্যার তাহলে 2.75 টা এটা কিভাবে হলো একটু যদি এটা বলতেন। ইট বানায়, বাংলাদেশে ইট বানায় হচ্ছে কত? আমি শুরুতে তো বললাম বাংলাদেশে যে ইট গুলা বানায় এগুলো হচ্ছে 9.5, 4.5, 2.7। এটা হচ্ছে বাংলাদেশের পিডব্লিউডি স্ট্যান্ডার্ড, ওরা বলে দিছে নরমাল ও। সাইজের ইট মানে এটা। স্যার বুঝছি স্যার, বুঝছি স্যার। বাংলাদেশে ইট বানায় ব্যবসা করতে হলে এটাই মানতে হবে, নরমাল পিস। স্যার এখানে 4.5 টা আসবে না? 4.5 তো আছে, কিন্তু এটা তো ওয়ালের থিকনেস বরাবর, আমি তো ওয়ালের সামন থেকে দেখতেছি। ওকে না, স্যার, তোমার হ্যাঁ সামনে যে বুঝছি স্যার। ওয়ালটা আছে, স্যার সামনে ফ্রন্ট ওয়ালটা ভিউ তো নাকি? 5 ইঞ্চি করে ফেলছে, হ্যাঁ বুঝছি স্যার, বুঝছি স্যার। ফ্রন্ট ভিউ থেকে আর আমার সানসেটটা দেখা যাবে না স্যার। না স্যার। তাহলে ফ্রন্ট ভিউতে আমার আছে আছে কত ফিট? 100 ফিট। ফ্রন্ট ভিউতে আছে 100 ফিট, যদি 10 10 এ 100 100 বর্গ ফুট, আর ফ্রন্ট ভিউতে একটা ইট কভার করতেছে কত? 10 10 ইঞ্চি বাই ইন্টু 3। 3 30, এই তারপরে 12 জিনিসটা দিয়ে ভাগ, এরপরে ওইটা বুঝছি। এইটা তো আমরা আগে থেকে কপি করে ফেলি, তাহলে সহজ।
তাহলে আমাদের এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে এরিয়া কাভার্ড বাই ইচ ব্রিক কত হবে? 10 ইঞ্চি বাই 3 ইঞ্চি, তাই না? জি স্যার। এখন আমরা কি করতেছি? ওয়াল করতেছি, 5 ইঞ্চি ওয়াল করতেছি। হ্যাঁ, 5 ইঞ্চি ওয়াল যেহেতু করতেছি, আমাদের এটা এখন কি হয়ে যাচ্ছে? ওকে, 10 ইঞ্চি বাই 3 ইঞ্চি, তাহলে কত? 10 বাই 3। এটা আগে থেকে ইয়ে করা দরকার ছিল। এই তোমরা তো দেখতেছো না, তো বলবো না। না স্যার, কিছু দেখা যায় না স্যার। পেইন্টে আছে স্যার এটা। স্যার পেইন্টে আছে ওই যে স্যার। আচ্ছা, এখন হচ্ছে 10 বাই আলু 3। বক্স। হ্যাঁ, 10 ইঞ্চি বাই 3 ইঞ্চি। এখন একটা ইট কভার করতেছে কত? 30 ইঞ্চি। 30 ইঞ্চি। 30টা আমি বর্গ ফুটে নিতে হলে কি করব? 30টা 112 স্কয়ার দিয়ে ভাগ দিব। হ্যাঁ, তাহলে আমার এখানে ব্রিক লাগতেছে কয়টা দেখো? 480টা লাগতেছে। আমার একটা ব্রিক কভার করতেছে কতটুকু এরিয়া? একটা ব্রিক কভার করতেছে তোমার 0.20833 এরিয়া। এটা হচ্ছে এত এসএফটি পার ব্রিক। এটা তো বুঝছো, 30 ইঞ্চি স্কয়ারে যদি আমি কনভার্ট করি 12 ফিট স্কয়ার দিয়ে দিই। জি স্যার। তাহলে একটা ব্রিক কভার করে এত। তাহলে 100 এসএফটির জন্য কয়টা ব্রিক লাগবে? 480টা, 5% হলে 504টা। 5% যোগ করলে কত? 504টা। কিন্তু পিডব্লিউডি করে দিয়েছে 504, এত 5% পুরো ওয়েস্টেজ দিবে না, একটু কম ওয়েস্টেজ দিবে 500টা। তো আমাদের জানতে হবে কয়টা? 500টা। 500টা। Okay? জি স্যার। এখানে দেখো অ্যাকচুয়াল জিনিস কিন্তু অনেক ক্ষেত্রে 490টা তো হয়ে যেতে পারে, তাই না? জি স্যার। ওয়েস্টেজ 500 ইউনিটের মধ্যে 10টা ওয়েস্টেজ হতে পারে, 5টা হইতে পারে, আবার 30টা হইতে পারে। হ্যাঁ, 6-7% হতে পারে। সো এইভাবে যদি অ্যাকচুয়াল করতে যাই তাহলে তার এস্টিমেশন হবে। এস্টিমেশন মানে কি? বাই ডেফিনিশন হচ্ছে অ্যাপ্রক্সিমেট। বুঝছো? সো তোমরা একুরেট খুঁজো না। এটা কোনো ব্যাখ্যা আছে? 480 এর আমি 500 লিখছি, এটা ব্যাখ্যা দিতে পারবো? একটা ইটও যদি নষ্ট না হয় তাহলে 480 হবে। আরো কাহিনী আছে। এই 9.5টা যে সমান সমান 10 হয়ে যাবে, 2.75টা যে সমান সমান 3 হয়ে যাবে, এটারও তো কোনো গ্যারান্টি নেই। না স্যার, একটা কম হবে, একটা বেশি হবে স্যার। এরকম হইতে পারে। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ফিল্ডে মাপলে দেখা যায় এটা তো অনেক এক্সপেরিয়েন্সের উপর। প্র্যাকটিক্যাল ফিল্ডে মাপা যাচ্ছে তাই লাগে, 500টাই লাগে। বুঝছো? তোমাদের আশেপাশে খোলা ইট থাকলে কাউন্ট করে দেখতে পারো। পিডব্লিউডি যে এই এস্টিমেশন ডিপার্টমেন্ট, হ্যাঁ, পিডব্লিউডি একটা বড় ডিপার্টমেন্ট আছে এস্টিমেশন ডিপার্টমেন্ট, যারা এগুলা হিসাব স্ট্যান্ডার্ড বের করে বাংলাদেশের জন্য। ওইখানে ইঞ্জিনিয়ারিং কাজ করে তোমার 200-এর উপরে। 200 জন ইঞ্জিনিয়ার মিলে শুধু রেট অ্যানালাইসিস করে। বুঝছো? ম্যাটেরিয়ালস নিয়ে, কোনো কনস্ট্রাকশন না, শুধু ম্যাটেরিয়ালস নিয়ে। ওকে স্যার। সো এটা অনেক সায়েন্টিফিক ওয়ে আসে বলে করার নিয়ে। এটা কেএলজি এর অধীনে। এটা হচ্ছে না, এটা হচ্ছে পিডব্লিউডি। হ্যাঁ, ওকে, তাহলে ঠিক আছে, এতটুকু পর্যন্ত রমজান মাস আর ওকে স্যার, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওকে স্যার।